সারা দেশে বজ্রবৃষ্টির আভাস। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর কমেছে তেলের দাম। জানাবো গুম কমিশনের দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন। জিজ্ঞাসাবাদ করতেন ভারত ও বাংলাদেশের গোয়েন্দারা। গুমের সব ঘটনা জানানো হতো শেখ হাসিনাকে। এবং সর্বশেষ জানাবো যুবককে শ্বাসরোধে হত্যা চেষ্টার পর মৃত ভেবে মাটি চাপা, আসামি 6 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশে বজ্রবৃষ্টির আভাস। আগামী 24 ঘন্টার মধ্যে সারা দেশে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সন্ধ্যা 6টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর কমেছে তেলের দাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম ক্রমাগত কমছে। বিশ্বব্যাপী ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আরও 4% কমে ব্যারেল প্রতি $68 কাছাকাছি হয়েছে, যা ট্রেডিং সেশনে 7% কমারই ধারাবাহিকতা। তেলের দাম এখন 12 জুন থেকে কম, যেদিন গভীর রাতে দখলদার ইসরায়েল প্রথম ইরানে আক্রমণ শুরু করেছিল। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এশিয়ার শেয়ার বাজারগুলো ইতিবাচক সাড়া দিচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলো ঊর্ধ্বমুখী। এর আগে ভোরে ইরান ও ইসরায়েল সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প বলেন, এই যুদ্ধবিরতি কার্যকর হবে 6 ঘন্টার মধ্যে, যখন ইসরায়েল ও ইরান চলমান অভিযান শেষ করবে। অবশ্যই ইসরায়েল ও ইরান কোনো পক্ষই এখনও পর্যন্ত যুদ্ধবিরতির বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ করলে তার দেশও হামলা চালাবে না। গুম কমিশনের দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদনে জিজ্ঞাসাবাদ করতেন ভারত ও বাংলাদেশের গোয়েন্দারা। গুমের সব ঘটনা জানানো হতো শেখ হাসিনাকে। আওয়ামী লীগ আমলে সংঘটিত বেশিরভাগ গুমের খবর জানতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিএফআই, র্যাব সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার কাছে থাকা ভুক্তভোগীদের নির্যাতন এবং ভয় ভীতি দেখিয়ে জিজ্ঞাসাবাদের তথ্য জানানো হতো তাকে। শুধু তাই নয়, এসব গোয়েন্দা সংস্থায় দায়িত্বরত বিভিন্ন কর্মকর্তার মনোভাব, তাদের আইন বহির্ভূত সরকার সিদ্ধান্ত মানতে অনীহার বিষয়ে সবকিছুই তাকে জানানো হতো। গুম সংক্রান্ত দায়িত্ব পালন করতে গিয়ে বহু সৈনিক ট্রমায় আক্রান্ত হন। দায়িত্ব পোষণকারীদের প্রায় সবাইকে ব্যক্তিগত ও পেশাগতভাবে ক্ষতির মুখে পড়তে হয়েছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গুম কমিশন দাখিল করা দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। রিপোর্টের কিছু অংশ গণমাধ্যমে প্রচারের জন্য দেওয়া হয়। এর আগেও রিপোর্টের কিছু অংশ গণমাধ্যমে প্রকাশিত হয়। রিপোর্টে বলা হয়, গুমের ঘটনায় ভারতের সঙ্গে গোপনে বন্দি বিনিময় কার্যক্রম ছিল। দুই দেশের গোয়েন্দারা ভুক্তভোগীদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করতেন। প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক সদস্য 5 আগস্টের পর গণভবনে পরিত্যক্ত কিছু নথিপত্র পর্যালোচনা করে হাতে লেখা 2টি চিঠি পান। র্যাবের 2জন কর্মকর্তা অস্বীকৃতি জানিয়ে বাহিনীর পরিচালক বরাবর সেগুলো লিখেছিলেন। ওই চিঠিগুলো শেখ হাসিনার কাছে পাঠিয়ে দেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা। 2015 থেকে 2024 সালে ভারতে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত সেসব চিঠি নিজের ফাইলে সংরক্ষণ করে রেখেছিলেন শেখ হাসিনা। চিঠিগুলোর একটিতে লেখা ছিল, আমাকে কোনো অপারেশন পাঠানো হলে সেখানে বিচার বহির্ভূত কোনো হত্যা করা কিংবা দেশের আইন বিরোধী গুলির নির্দেশনা দেওয়া থাকলে আমি সে কাজ করতে পারবো না। প্রতিবেদনে বলা হয়, ডিজিএফআই এর দায়িত্বে যেসব জেনারেল ছিলেন, গুমের আদেশ দেওয়ার সময় তারা কার্যত সেনাবাহিনী ও রাজনৈতিক নেতৃত্ব বিষয়ে করে শেখ হাসিনা ও জেনারেল তারিক সিদ্দিকীর মধ্যবর্তী সংযোগকারী ভূমিকায় ছিলেন। জেনারেল আকবর কমিশনকে জানান, জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি এর ভুক্তভোগী হুম্মাম কাদের চৌধুরীর বিষয়টি তিনি সরাসরি শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছেন। ডিজিএফআই এর একজন জুনিয়র কর্মকর্তা কমিশনকে বলেন, তিনি নিজে বাহিনীর পরিচালককে এক বন্দির ভবিষ্যৎ নিয়ে এমনভাবে কথা বলতে শুনেছিলেন যাতে স্পষ্ট ছিল শেখ হাসিনা ওই বন্দি সম্পর্কে অবগত ছিলেন এবং এ বিষয়ে নিজস্ব মত প্রকাশ করেছিলেন, অর্থাৎ বাহিনীর সব কার্যক্রমের বিষয়ে শেখ হাসিনা জানতেন। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী বায়ান ভারতের
সঙ্গে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে। এই সম্পর্ক যৌথ অভিযান, আন্তঃসীমান্ত সমন্বয়ে ও আইন বহির্ভূত কার্যক্রমেও রূপ নেয়। একাধিক ভুক্তভোগী কমিশনকে বলেছে কিভাবে তাদের ভারতের হেফাজত থেকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে কিংবা বাংলাদেশের হেফাজত থেকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটক এক ভুক্তভোগী বলেন, তাকে আটকের পর ডিজিএফআই একটি প্রশ্নপত্র পাঠায় ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে। ওই ব্যক্তিকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং ডিজিএফআই এর হেফাজতে বছরের পর বছর ধরে গুম করে রাখা হয়। এই ভুক্তভোগী বলেন, রাতের বেলা রাত 1টার দিকে প্রথমে আমার চোখ বাঁধলো, হ্যান্ডকাপ তো আছেই, ওদের অস্ত্রসহ রেডি হলো। তারপর গাড়ি থেকে 10 মিনিট পরে নামানোর পরে বুঝলাম যে আমাকে হস্তান্তর করছে আর কে। আমাকে বলছে তুই বস। আমাকে বলছে তুমি বসো, তুই বস। আমাকে বসিয়ে নিচ দিয়ে পার করছে। র্যাবের কাছে গুম হওয়া এক বন্দী বলেন, তাকে বাংলাদেশ থেকে ভারতে স্থানান্তর করা হয়, যেখানে পরে তাকে ভারতীয় মুসলমানদের নিয়ে ভিডিও কন্টেন্ট পোস্ট করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ওরা ওই জায়গায় 3 মাস রাখলো। প্রতিবেদনে বলা হয়, ট্রাইব্যুনাল প্রাথমিক প্রমাণের ভিত্তিতে গুমের সঙ্গে জড়িত সন্দেহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযুক্তদের মধ্যে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক ও পরিচালক সহ বিভিন্ন কর্মকর্তাদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী সহ আরও অনেকে জ্ঞাত ও নির্দেশ দিয়েছেন। মেজর জেনারেল কবির আহমেদ গুম কমিশনকে জানান, ডিজিএফআই সিটিআইবির ডিরেক্টরের দায়িত্বে থাকাকালে তিনি ব্রিগেডিয়ার আজমির জেআইসিতে উপস্থিত নিয়ে ডিজিএফআই এর 2 জন মহাপরিচালক তথা লেফটেন্যান্ট জেনারেল সাইফুল হক এবং লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীর সঙ্গে আলোচনা করেন। ডিজিএফআই এর জুনিয়র এক কর্মকর্তা কমিশনকে জানান, ডিজিএসআই এর জঙ্গি প্রতিরোধী ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরোর তৎকালীন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাঝহার সিদ্দিকী তাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন ব্রিগেডিয়ার আজমি ও মাইকেল চাকমা জেআইসিতে আটক ছিলেন এবং তিনি নিজে তাদের খাদ্য সরবরাহ তদারক করেন। কমিশন আরও উল্লেখ করেন, গুমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির আগ পর্যন্ত অনেকেই ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থান করেছিলেন। চলতি বছর মে মাসে কমিশন তালিকাভুক্তর জন্য অন্য ব্যক্তিদের যেমন মেজর জেনারেল হামিদকে সমন জারি করে। এ প্রসঙ্গে 21শে মে সেনা সদর দপ্তর লিখিতভাবে কমিশনকে জানায়, একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের ফোনে পাওয়া যায়নি এবং তাদের বর্তমান অবস্থান অজানা। প্রতিবেদনে বলা হয়, গোপন বন্দিশালায় বন্দীদের সঙ্গে এমন ব্যক্তিরাও দেখা করতেন যারা হিন্দি সহ অন্যান্য বিদেশি ভাষায় কথা বলতেন। ভারতীয় গোয়েন্দা সংশ্লিষ্ট সংস্থা টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে দীর্ঘ সময় ধরে আটক থাকা একজন বন্দী বলেন, আমি হিন্দি ভাষা বলতে শুনেছি। যখন পরিদর্শনে আসতো তখন আমাদের দেয়ালের দিকে মুখ করে হ্যান্ডকাপ পরিয়ে বসিয়ে রাখতো, সারাদিন নড়াচড়া করতে দিত না। তিনি আরও বলেন, আরেকজন লোক আসছে, পায়ের আওয়াজ শুনতাম। সে জায়গায় ছিল দুর্গন্ধ, প্রস্রাব পায়খানা গন্ধ থাকতো সব জায়গায়। হঠাৎ করে পারফিউমের ঘ্রাণ পেতাম। অনেকজন আসছে, তারপর মোবাইলে রিংটোন, মোবাইল বাজছে, নোটিফিকেশন আসছে, এগুলোর আওয়াজ শুনতে পারতাম। প্রতিবেদনে বলা হয়, এক ভুক্তভোগী তার সাক্ষ্যে উল্লেখ করেন, তিনি যখন ডিবি হেফাজতে ছিলেন তখন 2 জন আমেরিকান তাকে জিজ্ঞাসাবাদ করেন। ডিজিএফআই এর হাতে আটক আরেক বন্দী বলেন, ডিজিএফআই এর অফিসার জাস্ট বলল যে ফরেন গেস্ট আছে, ইংলিশে কথা বলো। তখন আমার ধারণা হলো ইন্ডিয়া থেকে আসছে। প্রতিবেদনে বলা হয়, যতদূর জানা যায় এই বিদেশি ব্যক্তিরা সরাসরি নির্যাতনের অংশ নেননি, তবু তাদের উপস্থিতি গোপন আটক ব্যবস্থাকে বৈধতা দিয়েছে। তারা যেন প্রতিরক্ষার ভূমিকায় নয় বরং প্রতীকী এক ভূমিকা পালন করেছিলেন। রাষ্ট্রীয় বয়ানকে শক্তিশালী করা এবং প্রক্রিয়াগত সম্মতির একটি ভান তৈরি করা যেন ছিল উদ্দেশ্য। গুম কমিশনের প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ আমলে ভিন্নমতের লোকদের গুমের পর বন্দিশালায় নির্যাতনের ভয়াবহতা দেখে মানসিক ট্রমায় চড়ে যান আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য। নির্যাতন দেখে আতঙ্কে কান্না করে দিতেন তারা। মানসিক ট্রমা থেকে মুক্তি পেতে অনেকে চিকিৎসা নিয়েছেন। কমিশনের প্রতিবেদনে বলা হয়, বিচার ব্যবস্থার রাজনীতিকরণের পাশাপাশি আরও 2টি বিষয় গুমের মতো নিপীড়নমূলক অবস্থানে কার্যকর করতে বড় ভূমিকা রেখেছেন। সেগুলো হলো দেশের নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে একটি নীরব সহায়তার সংস্কৃতি এবং আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের নামে গড়ে ওঠা এমন একটি ঐকমত্য বা স্থিতিশীলতা রক্ষার অজুহাতে মানবাধিকার লঙ্ঘনের সুযোগ তৈরি করেছে। এমনকি এ ধরনের কর্মকাণ্ডের পরেও পদোন্নতির সময় সুপারিশ করা হতো, কোনো নেতিবাচক তথ্য নেই উল্লেখ করে। এসব হত্যাকাণ্ড ঘটাতে মোটা অঙ্কের টাকা দেওয়া হতো কর্মকর্তাদের। এসব টাকা কেউ কেউ মসজিদে দান করে পাপ কাজের দায়মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চাইতেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।